খুব ভালোবাসি, আর আপনার দর্শক শ্রোতা যারা আছেন। আসলে তারেক জিয়া সাহেব দীর্ঘ 17 বছর 16 বছর অ্যাবসলিউটলি দেশের বাইরে ছিলেন। এক টেলিফোনিক কন্ট্যাক্ট, সোশ্যাল মিডিয়ার কন্ট্যাক্ট, ভার্চুয়াল মিটিং, এছাড়া কোনো ফরমেশন, কোনো যোগাযোগের মাধ্যম তাদের ছিল না। ফিজিক্যালি গিয়ে দেখা করা, দে আর ভেরি ফিউ ইন নাম্বার। মানে এত বড় একটা দলের হার্ডলি আমার কাছে মনে হয় ঢাকা থেকে গিয়ে দেখা করা, আমি 17 বছরে কয়জন করছে আমি ঠিক জানি না, 2,500,000 করতে পারে, সেটিও কম, সীমিত। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা আমাদের ঘরে থেকে আমাদের ঘরটা ঠিক রাখতে পারি না। সুতরাং আপনি কেউ যদি বলে যে 16 বছর বাইরে থেকে তার দল সম্পূর্ণ ঠিক আছে, আমি গ্রহণ করব না। যদি থাকতোই উনি না আসলেও পারতেন, আমি ওই অর্থে বলছি, না আসলেই পারতেন, ওইখানে বেশি ইলেকশন করেন না, হি হ্যাজ দ্য রাইট, কথার কথা বলছি। তো সেই জন্য সুতরাং তাকে আসতেই হবে ঘর গুছাইতে হইলে। আর ঘর গুছানোর প্রশ্ন মানি হলে কিছু ইনডিসিপ্লিন বিষয় এখানে আছে। আমরা ইতিমধ্যে দেখছি বিএনপির বিভিন্ন দায়িত্বশীল নেতার নানা রকম বক্তব্যে মনে হয় যে তাদের ভিতরে কিছুটা ফ্যাকশন আলাদা আলাদা আছে। সেটাকে একটা জায়গায় আনতে হলে অবশ্যই তাকে আসতে হবে। তার আসা উচিত ছিল বহু আগে, সেই বিতর্কে আমি যাচ্ছি না। বিএনপি নেতাদের মধ্যে ফ্র্যাকশন দেখছেন আপনি? আমরা বক্তব্যে ফ্র্যাকশন দেখছি, এক এক রকমের কথা। সেটা একটু উল্লেখ করবেন? উল্লেখ করা খুব জরুরি না। যেমন নমিনেশন চেঞ্জ হচ্ছে, ফর এক্সাম্পল, এই যে নমিনেশন এতদিন যাদের কিন্তু তার থেকে যে 10, 12, 25 জন মাইনাস হয়ে যাচ্ছে, তাদের মানসিক অবস্থাটা কি, তারা এটাকে কিভাবে নিবে? ওখানে তৃতীয় ব্যক্তি যদি আসে অন্য দলের, সেটাকে কিভাবে? রাজনৈতিক চ্যালেঞ্জ আসলে এটা তো নিজের দলের চ্যালেঞ্জ বলছি। এইবার আসেন, ওনার চ্যালেঞ্জ দুই ধরনের, বিফোর ইলেকশন অ্যান্ড আফটার ইলেকশন। বিফোর ইলেকশনের একটা বললাম তার দলীয়, দ্বিতীয়টা আসেন আপনাকে বিফোর ইলেকশন কি বলতে হবে? প্রতিশ্রুতি দিবেন 15 বছরের যন্ত্রণার পর কি বার্তা আপনি দিবেন এসে দেশবাসীকে, যে আমরা তোমার 15 বছরের যে ব্যথা যন্ত্রণা লাঘব করব। কি? আয়নাগর হবে না, চ্যালেঞ্জ করতে হবে। বিনা বিচারে হত্যা হবে না, চ্যালেঞ্জ করতে হবে। সংস্কার যেগুলো করেছে সেগুলোর ব্যাপারে বাস্তবায়ন। সংস্কার তো পরের চ্যাপ্টার, সংস্কার কিছু হয় নাই, ওটা গণভোট পাস হইলে তারপরে সংসদ অ্যাপ্রুভাল দিবে। বুলশিট, ওগুলো কিচ্ছু হবে না, আমি বলে দিচ্ছি, সংস্কার কিচ্ছু হবে না। সংস্কার হবে না কেন? আপনি করেন না ইলেকশন। আপনি তো কি বলছেন, গণভোট যদি হাও হয় পার্লামেন্টের অ্যাপ্রুভাল লাগবে। কথাটা বোঝার চেষ্টা করেন। নো গ্যারান্টি অ্যাট অল, আমি ওই বিষয়ে আলাপই করতে চাই না। যেটা বলতেছিলাম, তাহলে আপনি এই আমাদের তারেক রহমান সাহেব এসে এই বিষয়গুলো অনেকে ফেস করতে হবে, জনগণকে কি প্রতিশ্রুতি দিবেন এবং সেটা এটা দিতে হবে ইলেকশনের আগে। কর্মসংস্থানের কথা বলছেন, এগুলো কিন্তু ক্ষমতায় যাওয়ার পর আবার এক্সিকিউট করতে হবে। দেশ এখন সেখানে নাই, আপনি বললেই হবে না। আরেকটা বিষয় আপনাকে বলতে হবে, সেটা হলো কি হবে আপনার ফরেন পলিসি, ক্লিয়ার করতে হবে। আমি লিখে দিচ্ছি, আপনাকে ক্লিয়ার করতে হবে। কারণ বাংলাদেশে ইতিমধ্যে হাসিনা আইডেন্টিফাইড, শেখ হাসিনা উনি কোন বলয়ের, ইউনূস সাহেব আইডেন্টিফাইড উনি কোন বলয়ের। জি, আপনাকে ক্লিয়ার করতে হবে। এই ক্লিয়ার করতে গিয়ে একটা জিনিস আমার খুবই বেদনাদায়ক, আমি এই দলের দায়িত্বশীল লোকের কথা অনুভূতি। আমরা দেখলাম আনন্দবাজার পত্রিকাটা শিরোনাম আসছে, শিরোনামটা পড়লেই এনাফ যে কি পরিমাণ আমাকে আন্ডারমাইন করুক বা স্যাটায়ার করুক। লিখছেন, খালেদা পুত্রের সম্বল, দিল্লির বন্ধুত্ব ও মুক্তিযুদ্ধ। তার মানে মুক্তিযুদ্ধ হাতিয়ারটা ব্যবহার করতে হবে, দিল্লির বন্ধুত্ব এনশিওর করতে হবে। কে করবে? খালেদা পুত্র। কেন খালেদা পুত্র নয়? মানে জিয়ার পুত্র নয়, কিংবা সাবেক প্রধানমন্ত্রীর সন্তান নয়, কিংবা বিএনপির এই মুহূর্তের কর্ণধার তারেক রহমান। এই কথা কেন লিখলো না? একটা পত্রিকা লিখছে, এটা দিল্লি সরকারের স্টেটমেন্ট নয়। কিছুদিন আগে দেখলাম পত্রিকা কি বলছে, কলকাতার এক পত্রিকায় ফখরুল ইসলাম আলমগীর সাহেব চ্যালেঞ্জ করছেন যে উনি বলেন নাই। একই চ্যালেঞ্জ এখানে আসে নাই কেন? আমার নেতা, আমি এই দেশে প্রধানমন্ত্রী হিসেবে স্বপ্ন দেখতেছি তারেক রহমান সাহেবই হবেন। তো সেই নেতাকে যখন একটা পত্রিকা বলে, একটা দায়িত্বশীল লোক, এত বড় একটা পার্টির প্রধান, খালেদা পুত্র মানে কি? আমি আজকেও দাবি করতেছি এই প্রতিবাদ করতে হবে, নয়তো আমরা ধরে নিব যে অন্যরকম আমরা চিন্তা করব আপনারা কারা। এইবার আসেন, এটা আমি এই প্রসঙ্গে আসলে বলে বললাম। এরপর আসেন কি চ্যালেঞ্জ, বিচারের কন্টিনিউশন। প্রতিশ্রুতি দিতে হবে যে ইয়েস, বিচারটা কার? কোনো ব্যক্তির না, স্বৈরাচার ছিল। আপনারা দায়িত্বশীল দাবি করতেছেন, বিশাল আন্দোলন আপনারা করেছেন, সেই আন্দোলন করে তাকে যখন সরিয়েছেন, তাইলে আপনার সেই বিচার কন্টিনিউ থাকবে, সেটাকে প্রতিশ্রুতি দিতে হবে। 4 নম্বর আসেন, জুলাই চেতনা ধারণকারীদের মূল্যায়ন। যে আমরা তো জুলাই চেতনা ধারণ করি, তা আপনারা যদি ধারণ করেনি, তাইলে জুলাই চেতনা মঞ্চ আলাদা কেন, ইনকিলাব মঞ্চ কেন, এনসিপি দল হইল কেন? আপনাদের সাথেই তো মিশে যেতে পারতো। সময়ের ব্যবধানে অতীতে কি করছেন, এই 5ই আগস্টের পরে, ওগুলো তুমি যাচ্ছি না। লেটেস্টে যেটা হচ্ছে, আওয়ামী লীগের লোক যোগ দিচ্ছে আপনার দলে। যোগ দেওয়াটাকে আমার অপরাধ না, কিন্তু আওয়ামী লীগ তো অ্যাবসলিউটলি জুলাই চেতনা বিরোধী। সেই লোক যখন আপনার দলের ভিতরে যাতায়াত জায়গা পাচ্ছে, তাহলে আমি কি করে করব যে আপনি জুলাই চেতনা লালন করছেন? এইবার আসেন যে অর্থনৈতিক মুক্তি কি হবে, সেই প্রতিশ্রুতি দিতে হবে।
যে টাকা পাচার হয়েছে উদ্ধার করার দায়িত্ব নিতে হবে, কারণ আপনার দলের বহু লোক স্যাটায়ার করছে এই সরকারকে, যেই সরকার অনেক ক্ষমতাধর। তার প্রমাণ হইল এই হাদি যখন সিঙ্গাপুরে গেল, সিঙ্গাপুরের ফরেন মিনিস্টার যোগাযোগ রাখছে, বাংলাদেশের কোনো মন্ত্রী, সিঙ্গাপুরে বহু লোক চিকিৎসা নিয়েছে, বহু মন্ত্রী, কেউ তাদের সাথে দেখা করতে যায় নাই। তাহলে আপনাকে বুঝতে হবে যে সেখানে ফরেন মিনিস্টার যোগাযোগ করছে। সেই ইউনূস সাহেবের বদনাম, গীবত এর কোনো অন্ত নাই। আপনাকে টাকা উদ্ধার করবেন, সেই প্রতিশ্রুতি দিতে হবে, দেশের টাকা, জনগণের টাকা। আপনি মহানায়ক হবেন, এটার প্রতিশ্রুতি দিতে হবে। দিতে হবে মানে এই চ্যালেঞ্জগুলো আমাকে মোকাবেলা করতে হবে। পাশাপাশি তার সিকিউরিটির নামে আমরা যেটা দেখতেছি, অনুমান যেটা করতেছে, তার নিরাপত্তা বলে, আমি পত্রিকায় পাইছিলাম তার নিরাপত্তা কিভাবে দিবে। সেই নিরাপত্তার নামেও যদি তার মাঠ কর্মীর সাথে তার ডিস্টেন্স হয়ে যায়, তাকে যদি সীমিত লোক তার সাথে দেখা সাক্ষাৎ করে তার দলের মধ্য থেকে এরা বার্তা নিয়ে বাইরে যায়, সেখানে একটা গ্যাপ তৈরি হতে পারে। কেননা এতদিন উনি বাইরে ছিলেন, একটা অজুহাত ছিল, এখন তো উনি দেশে আসছেন। সুতরাং দেশে এসে সবার সাথে করে ওনার এই ধারণাগুলা, মানে এই ইউনাইটেড করাটা ওনার জন্য বিশাল চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলো তার জন্য রয়েছে বলে আমি মনে করি। জি, আমি এই পর্যায়ে মোস্তফা কামালের কাছে আসতে চাই। আমি এই বিষয়টি নিয়ে আপনার কাছে আসলে জানতে যাচ্ছিলাম, যেটি উনি উল্লেখ করেছেন শেষে। আমি একটু উল্লেখ করতে চাই, তারেক রহমানের নিরাপত্তায় কভার্ট অ্যান্ড ওভার্ট নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ন করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রেড, ইয়েলো ও হোয়াইট এই 3 জোনে ভাগ করে সাজানো হয়েছে নিরাপত্তা ছক। রেড জোনে যারা প্রবেশের সুযোগ পাবেন তাদের বিশেষ সিকিউরিটি কার্ড দেওয়া হচ্ছে। ওই কার্ড ছাড়া কেউ সেখানে প্রবেশ করতে পারবেন না। ইয়েলো জোনের জন্য থাকছে আলাদা কার্ড। যারা এই কার্ড পাবেন তারাই কেবল ইয়েলো জোনে যেতে পারবেন। রেড ও ইয়েলো জোনের বাইরে যে এলাকা থাকবে সেটা বিবেচিত হবে হোয়াইট জোন হিসেবে। এই জোনে প্রবেশ করতে পারবেন সাধারণ মানুষ। আমার প্রয়োজন ছিল এই নিরাপত্তার ব্যবস্থা করা, যেহেতু তারা এসএসএফ এর সিকিউরিটি চেয়েছিলেন, সেটা পাননি। আবার যেটা পেয়েছেন এটা একেবারেও কম নয়। এ নিয়ে গত কয়েকদিন কিন্তু ভিন্ন মত ছিল, কিছু গুজবও ছিল, গুঞ্জনও ছিল। তো ওই জায়গায় বিষয়টা পরিষ্কার হয়েছে। আর একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতার নিরাপত্তার প্রধান কাজটি কিন্তু তার দলের নেতাকর্মীরাই করে থাকেন, সেটা হচ্ছে প্রকৃত নিরাপত্তা। আবার রাজ্জাকে ভাই যেটা বলেছেন সেটা বাংলাদেশের এক নিষ্ঠুর বাস্তবতা। নিরাপত্তার নামে আলাদা করে ফেলা, সেটা যত না নিরাপত্তা তার চেয়ে নেতাকর্মীদের কাছ থেকে আলাদা করে ফেলা। তারেক রহমান সাহেব নিশ্চয় সেটা উপলব্ধি করবেন। কেন বলছি এই কথা? যে 17 বছর দেশে ছিলেন না, কিন্তু ক্ষেত্র বিশেষে দেখা গেছে দেশীয় রাজনীতির, এমনকি তার দলীয় রাজনীতির তথ্য সাবুত তার কাছে দেশের মানুষের চেয়ে বা দেশের নেতাকর্মীদের চেয়ে বেশি ছিল। একটা বিষয়। দ্বিতীয় বিষয়, যে বিদেশে বসে দীর্ঘ সময় বসেও যে এত বড় একটা দলকে পরিচালনা করা যায়, নিয়ন্ত্রণ করা যায়, সেটা কিন্তু চারটিখানি কথা নয়। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সেটা লেখা থাকবে। তো ওই সময়টায় বিএনপিকে ভাঙ্গার কোন চেষ্টাটা না হয়েছে? তৃণমূল বিএনপি, আসল বিএনপি, বিএনপি যুক্ত তো এই দুইটা দল হয়েছেই বা করা হয়েছে। তার উপর আবার বিএনএম অর্থাৎ বিএনপি থেকে বিআরএন, এই দুইটা নিয়ে আরো কয়েকটা। দেখা গেছে শেষ পর্যন্ত এগুলো একটাও টিকেনি। এগুলো যারা করেছেন তাদেরকে কিন্তু এখন খুব একটা খোঁজও পাওয়া যাচ্ছে না। তো আশঙ্কা ছিল যে বিএনপিকে তছনছ করে ফেলা হবে। সেই জায়গা থেকে তারেক রহমান সাহেব দলকে শুধু উদ্ধারে করেননি, দলকে আরও হৃষ্ট পুষ্ট সংগঠিত করেছেন। বিশেষ করে গত কয়েক মাসে যারাই কথা শোনেনি হয়তো চট্টগ্রাম, ঢাকায় এই তথ্যটা আসতে না আসতে বাস্তবে দেখা গেল ওই তথ্যটা লন্ডনও পৌঁছে গেছে। এবং ব্যবস্থা নিতে বহিষ্কার অথবা পদাবনতি সময় লাগেনি। কিন্তু এগুলো কিন্তু এক একটা দৃষ্টান্ত যে বাংলাদেশের রাজনীতি বাইরে থেকেও নিয়ন্ত্রণ করা যায়, পরিচালনা করা যায়। বিশ্বের বিভিন্ন দেশে এই দৃষ্টান্ত আছে। ওই জায়গায় তারেক রহমান সাহেব আরেকটা যেটা করেছেন, নিরাপত্তার প্রশ্নে একটু বলতে হয় বা হাইট তোলার প্রশ্নে বলতে হয়, তিনি তার দলের নেতা কর্মীদেরকে গত কয়েকদিন ধরে কয়েকটা সতর্কতা দিচ্ছেন যে তাকে যেন জননেতা বলা না হয়, তাকে যেন আগামী দিনের রাষ্ট্রনায়ক বলা না হয়, অর্থাৎ তার বন্দনা যেন করা না হয়। তো তিনি যখন এতগুলো পর্ব উতরাতে পেরেছেন, আশা করা যায় যে দেশে পৌঁছার পরও কোন বার্তাটা দিতে হবে সেটাও তিনি যথার্থই বুঝেছেন এবং সেটা তিনি করবেনও। জি, আমাকে একটু বিরতিতে যেতে হচ্ছে এই পর্যায়ে। দর্শক একটি বিরতি নিচ্ছে, ফিরছে এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক, লেখক ও কলামিস্ট মোস্তফা কামাল এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবহানা রাজ্জাকি। পর্যায়ে রাজ্জাকি ভাইকে দিয়ে শুরু করতে চাই। একটু রাজনৈতিক জোট সমঝোতা, আসন বিন্যাস, ভাগাভাগি এই বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। আজকেও বিএনপির পক্ষ থেকে 8টি আসন ছেড়ে দেওয়া হয়েছে শরিক এবং সমমনা দলগুলোকে। আমি একটু উল্লেখ করতে চাই, সমঝোতার আসনগুলোর মধ্যে বগুড়া 2 আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, পিরোজপুর 1 আসনে জাতীয় পার্টির কাজী জাফর মোস্তফা জামাল হায়দার, নড়াইল 2 আসনে
এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, যশোর 5 আসনে ইসলামী ঐক্য জোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস, পটুয়াখালী 3 আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, ঝিনাইদহ 4 গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ঢাকা 12 আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। এইগুলো আমরা দেখলাম, আমরা গতকালও দেখেছি যে 4টি আসনে ছাড় দেওয়া হয়েছে। আসলে এই বিষয়গুলো নিয়ে শরিকদের মধ্যে একটি অসন্তোষ কাজ করছিল, বা এখনো দলের ভেতরে যারা আছেন, নেতাকর্মী আছেন, তাদের মধ্যেও সবসময় একটি মিশ্র প্রতিক্রিয়া কাজ করে। আপনি কিভাবে দেখছেন আসলে বিষয়টি? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হলো, আপনি যদি গণতন্ত্রে বিশ্বাসী হন, জোট অবান্তর। জোট করবেন আফটার ইলেকশন, নট বিফোর ইলেকশন। আপনি আসন ছেড়ে দেওয়ার কে? আপনি আসন ছেড়ে দেওয়ার মানে কি? টোটাল আসনগুলো আপনি নিতে পারেন, এই জন্য আমি এটা ছেড়ে দিচ্ছি অমুকের জন্য। আমার কাছে বিষয়টা গ্রহণযোগ্য না। কিন্তু একসঙ্গে যারা রাজনীতি করে, আপনি করেন, একসঙ্গে রাজনীতি করেন, অসুবিধা তো নেই। প্রত্যেকটা রাজনৈতিক দলের আইডিওলজি কিন্তু আলাদা, সেটি থাকতে পারে, অবশ্যই থাকতে পারে, তো আলাদা। ইতিমধ্যে 2-1টা দল কিন্তু তাদের দলটাকে বাদ দিয়ে বিএনপিতে যোগ দিছে। আমি নাম বলতে চাই না, আমার মুখস্থ, এটি সবাই জানে। আমরা না সংবাদ মাধ্যমে আমি নাম বলতে চাই না, এই কারণে দরকার নাই তো। কিন্তু রেজাল্টটা হচ্ছে কি? নাম্বার 1, আপনার আইডিওলজি আপনি বিকিয়ে দিলেন। লক্ষ্য কি? একটু এমপি হবেন, আর কিচ্ছু না। একটু এমপি হবেন, আইন প্রণয়ন করবেন। শুধু আইন প্রণয়ন করাই, এমপি হওয়ার পর যদি শুধুই আইন প্রণয়ন করতো, এটাই যদি কাজ হইতো, তাহলে 9টা-5টা কেউ অফিস করতো না পার্লামেন্টে। কেউ করবে না, আমিও করবো না। কারণ ওটা তো একটা বিশাল দায়িত্ব। ওটার জন্য আপনি কয় টাকা বেতন পাবেন? একটা ফুল প্লেজের লয়ার যে মাসে 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা রোজগার করে, গরিব আমাদের 5 লাখ করে, পার্লামেন্টের বেতন আপনার 5 লাখ নাই। তাহলে আপনি 9টা-5টা অফিস কেন করবেন? নো ডাউট অ্যাবাউট ইট, এর সাথে প্রচুর টাকার ব্যাপার আছে। আজকে মার্কিন কংগ্রেসম্যানের দেখলাম 5 জন একটি চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টাকে, সেখানে বলেছেন সব রাজনৈতিক দলের অংশগ্রহণের কথা তারা বলেছেন। ভালো কথা, ভালো কথা। আমি আই ডু এডমিট, ভালো কথা, করুক, সেটা পরে আসছি। তাহলে আপনি যখন দলের প্রতীক ছাড়া নির্বাচন করবেন, বিএনপির দল ছাড়া, মানে ধানের শীষ ছাড়া, আপনি নিশ্চিত ফেল। এবং এইটা যারা উপলব্ধি করতে পারতে, তারা দল বিকিয়ে দিয়ে, ভাই আমি আপনার দলে যোগ দিলাম, দলে যোগ দিলাম। এইবার তাহলে ফার্স্ট দেখেন ভবিষ্যৎ ফলাফল, পরবর্তী মুহূর্তে আপনি জানেন না, এখনো তাদের ভাগ্যে নমিনেশন হবে কি হবে না। কারণ তারেক রহমান সাহেব আসার পর কি পরিস্থিতি আমরা জানি না। তারপর তাহলে আমসাল আপনার 2টা গেল, দলও ছেড়ে দিলেন, আইসে পড়লেন বিএনপিতে। তারপরে বিএনপিতে এখন আপনি বিএনপি ম্যান, আপনি আপনার দল নিয়ে আর কথা বলতে, আপনার দল শেষ। আর অন্য যারা আছেন তাদেরকে সিট ছাড়ছে, যারা নিজ নিজ দল থেকে করবেন, কিন্তু বিএনপির ধানের শীষটা পাবেন না, নিশ্চিত আপনি মোটামুটি ফেল। কোনো মিরাকেল যদি পাস করায় আর অন্য কোনো কারিশমা যদি থাকে, কারণ আপনি যদি দলে প্ল্যানই করতে পারেন যে আপনার জন্য আসন ছেড়ে দিলাম, তাহলে অনেক প্ল্যানই হতে পারে যে যাদেরকে এই আসনগুলো দিছে তাদের বিজয় সুনিশ্চিত হবে। কারণ নির্বাচন কন্ডাক্ট করবে কারা? প্রশাসন। এবং আমি বহু আগে বলছি, এখনো বলছি, 3টা স্টেক হোল্ডার এক জায়গায় আসতে হবে নির্বাচনের জন্য। সরকার এবং প্রশাসন, এটা বড় স্টেক হোল্ডার, তারপরে রাজনৈতিক দল। আর রাজনৈতিক দল হিসেবে আপনি বলতে পারেন বিএনপি, জামাত, এনসিপি, এরা বড় স্টেক হোল্ডার, ওগুলো তো লিস্টের বাইরে। তো এই স্টেক হোল্ডার যদি একত্রে, তাহলে সমঝোতা অনেক কিছু হইতে পারে। আপনি যখন আসুন, তাহলে সমঝোতা তো এটাও হতে পারে যে এরকম রেজাল্ট হবে, এরকম ফলাফল ঘোষণা করবো নাকি আমরা। আমি তো স্বচ্ছতা দেখছি না। আলটিমেটলি আমরা পুরনো দিনের, মানে পুরনো ব্যবস্থাপনায় আছি, হুইচ ইজ ভেরি পেইনফুল। তারপরে মনে করেন যে লোকটাকে আপনি নমিনেশন দিছিলেন দল থেকে, তাকে যদি আপনি এখন সরাই নিয়ে মোস্তফা কামাল বাইরে দেন, আমি নিশ্চিত করে বলতে পারি যে সেই লোকটা চেষ্টা করবে মোস্তফা কামাল যাতে ফেল করে। কারণ একবার পাশ করার পর ওই সিটটা যদি পেয়ে যায়, তার দলেরই অন্য কেউ, ওটা পার্মানেন্ট হয়ে যায় মোটামুটি। আমাদের দেশের রাজনীতিগুলো আমরা দেখি, এরা কেউ পাস না করার মানেই হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ার হবে না। আর এরা পাশ করার মানে, আমি বলে দিচ্ছি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেই পাশ করতে হবে। এবং এই নির্বাচন নিয়ে পরবর্তীকালে প্রশ্ন আসবে। এবং যে কংগ্রেসম্যানের কথা বললেন, ইনক্লুসিভ নির্বাচন করতে বলছে, তাতে যদি কোনো কারণে নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগের বিচারটা হয়ে যায় আর তাদেরকে মাঠে ছেড়ে দেওয়া হয়, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি নির্বাচনের মাঠটা কোথায় যাচ্ছে। আওয়ামী লীগ মাঠে ছেড়ে দেওয়ার মানেই কিন্তু সিনারিও ভিন্ন হয়ে যাবে। বক্তব্য আমরা পরিষ্কার। বারবার একটি কথা বলছিলেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথা বলছিলেন, আরেকটি মার্কিন কংগ্রেসম্যানদের চিঠির ব্যাপারে বলছিলেন। আপনি শেষ করবেন সংক্ষেপে। সংক্ষেপে শেষ করবেন। রাজা কবি খুব চমৎকার করে একটা জিনিস এনেছেন, এটা অবশ্যই বিশ্লেষণের দাবি রাখে। নিশ্চয় ভবিষ্যতে এটা নিয়ে কথা হবে যে সমঝোতা নির্বাচনে হয়, কিন্তু সেটা কখন? আপনার সক্ষমতা জানান দেওয়ার পর। কোনো সক্ষম লোকের সাথে যদি আমার, সক্ষম বলতে পার্লামেন্টের কাজকর্মে, সংসদীয় কাজকর্মে দক্ষ লোকের সাথে যখন সমঝোতাটা হতো, তখন এটার একটা বুঝ ছিল যে সংসদীয় রাজনীতিকে আরও হেলদি করার একটা বুদ্ধি আছে এখানে। এখানে আরেকটা বিষয় তো আছে। একটা সময় কথা ছিল যে মার্কা কি বলা যায়, তাল গাছ বা কলা গাছ। এটা বোঝানো হতো যে জনপ্রিয়তার প্রশ্নে, যে তাল গাছ বা কলা গাছ মার্কা থাকলেও পাশ করা যায়, যদিও বাস্তবে মার্কা দুইটা নাই। আরেকটা বিষয় তো আমরা কত কথা বলি নানান কিছু নিয়ে, এই কয়েকদিনে কোনো দল থেকে একটা কথা কিন্তু আসেনি যে বারবার বলছেন পার্লামেন্ট অথবা সংসদ, ওখানে কাজটা কি? আইন তৈরি করা, অথবা আইন সংস্কার করা, অথবা আইন সময় উপযোগী করা।
আমরা এই 24-এর বিপ্লবের পরও কিন্তু এই নিয়ে কথা শুনিনি, অনেক কিছু নিয়ে কথা শুনেছি। পার্লামেন্টে রাজ্জাকি ভাই যেটা ইঙ্গিত করেছেন যে ঘন্টার পর ঘন্টা ওনারা কি আইন নিয়ে কাজ করেন? ম্যাক্সিমাম কিন্তু কাজ করেন রড সিমেন্ট নিয়ে, ইট সুরকি নিয়ে, অর্থাৎ কন্ট্রাক্টর। আরে পার্লামেন্টে কেন্দ্রে গিয়ে ধান কি চোরাকারবারি নিয়ে পর্যন্ত করেন, যেটা আমাদের কাছে একদম প্রমাণিত। আমাদের মাননীয় সাহেব লাস্ট পড়ে গেছে চোরাকারবারি করতে গিয়ে ভারতে, আমাদের মাননীয় গ্রেপ্তার হয়েছেন কুয়েতে মানব পাচার করতে গিয়ে। তো ওই জায়গাটা থেকে কিন্তু আমরা একটা উদ্ধার পেতে পারতাম এবার, যে সংসদটাকে গুণে মানে সমৃদ্ধ করতে, যে সংসদ বোঝে, একটু একটু হইলেও আইন বোঝে, এইসব লোকদেরকে সংসদে নিলে অন্তত সংসদের নামে এই যে বাণিজ্য করা, কন্ট্রাক্টারি করা, ঠিকাদারি করা, যে ওই রাস্তাটা একটু একটু বন্ধ হতে পারতো। পুরো বন্ধ করা যাবে না, কিন্তু অন্তত রাষ্ট্রে না যাবে। মুস্তফা কামাল ভাই, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং ইনক্লুসিভ ব্যাপারে আসি, আমরা শেষ করবো একেবারে। ইনক্লুসিভ কথাটার অর্থ ইদানিং আমরা যেভাবে তর্জমা করছি, আগে সেটার বেশি বেশি করে বলতাম পার্টিসিপেটরি, ইদানিং বলছি ইনক্লুসিভ। ইনক্লুসিভ অর্থ বাংলা তর্জমা করছি যে আওয়ামী লীগ সহ যেটা হবে ওইটার নাম ইনক্লুসিভ। সব দল নিয়ে না, এটা একদম মেনশন করে এখন মিনিং হলো একদম আওয়ামী লীগকে সহ নিলে ওইটা ইনক্লুসিভ। তো এগুলোর মধ্যে উদ্দেশ্য আছে। তো যেহেতু আমরাও রাজনীতি করি না, আমরা তিনজনে এখানে কেউ রাজনীতি করি না, সেটা রাজনীতিবিদরা চিন্তা বুঝবেন, চিন্তা করুক, ভুল হলে ভুগবেন, আবার নিজেরাও যদি কখনো এই ধরনের ভুলে পড়েন হয়তো নিজেরা আবার। যুক্তরাষ্ট্রের অবস্থান কি? হঠাৎ করে যুক্তরাষ্ট্র তাদের ওই তাগিদ দেওয়া অবশ্যই সঠিক, অবশ্যই সঠিক। তারা রাজনীতি, বিশেষ করে গণতন্ত্রায়নে, যদিও তারা বলেছে যে দেশে দেশে গণতন্ত্রের প্রশ্নে তারা এ নিয়ে আর মাথা ঘামাবে না, কোন দেশে কে ক্ষমতায় আসবে এ নিয়ে মাথা ঘামাবে না। কিন্তু যখন এটা যোগ হয়ে গেল যে তারাও আমাদেরকে একটা তাগিদ দিচ্ছেন, বোঝা গেল যে তাদের আগের অবস্থানে তারা নেই। আসলে তারা বাংলাদেশ সহ বিভিন্ন দেশের গণতন্ত্রায়নে এখনো শরিকানা চান অথবা ভূমিকা রাখেন। আবহাওয়া রাজ্জাকি ভাই শেষ করতে চাচ্ছি। আপনি একটা জিনিস আমি বলি, যে আপনি বললেন যে ইউএস হঠাৎ করে যে বিষয়টা আমরা আজকেই দেখলাম এই চিঠিটি। হ্যাঁ, তো এই চিঠি যৌক্তিক, এবং আপনি যদি ইনক্লুসিভ, এতে তো ভাই আপত্তি থাকার কথা না, আমাদের কেন থাকবে? কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই সরকার সিদ্ধান্ত নিয়েছিল বিচার পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এটা যদি সব দলগুলো মেনে নিত এবং গভর্নমেন্টকে ডিস্টার্ব না করতো, আমি হাতে কলমে আঙ্গুল দিয়ে দেখাইতে পারবো ফ্রম ডে ওয়ান রাজনীতিবিদরা, প্রশাসনরা সরকারকে ডিস্টার্ব করছে। ডিস্টার্ব না করলে নির্বাচন বিচারগুলো আরো আগে হয়ে যেত, তারপর যদি নির্বাচন দিত কোনো অসুবিধা নাই। এখন এইখানে একটা সুর মিলে যায়। আমাদের প্রতিবেশী দেশ কিন্তু চাইছে ইনক্লুসিভ নির্বাচন, চাইছে, এবং নির্বাচন হোক একটা সুন্দর নির্বাচন। আজকে যখন ইউএস বললো এই কথাটা, এটার মানে হচ্ছে আমার কাছে মনে হয় বাংলাদেশের পলিটিক্যাল ইস্যুতে তারা দুইজন কোথাও একটা জায়গায় একটা ঐক্যমত্যে আসছে বলে আমার কাছে মনে হচ্ছে। তারা আমাদেরকে নিয়ে খুব ভাবছেন জিও পলিটিক্সের কারণে, এবং জিও পলিটিক্সের কারণে যে আপনি চিন্তা করেন, এখানে বিশেষ করে আমেরিকার জন্য চায়না একটা ফ্যাক্টর। তো সেক্ষেত্রে বাংলাদেশের অস্তিত্বের পরে বা বাংলাদেশকে যদি কেউ ব্যবহার করতে বা কাজে লাগাইতে চায়, সেক্ষেত্রে নিকট প্রতিবেশী একমাত্র ভারত। সুতরাং আমেরিকা তার ভূ রাজনীতির প্রভাব চিন্তা করে, তাহলে এই একটা আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, যার আলোকে এই কথা আসছে। আসলে সামনে সেটি বোঝা যাবে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।